আসসালামু আলাইকুম। বিবিএ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের মূল্য সংযোজন কর থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। মূল্য সংযোজন কর এমন একটা চ্যাপ্টার যেটা থেকে 100% তোমাদের পরীক্ষায় ম্যাথ থাকবে, অর্থাৎ আমি যতটা ম্যাথের সমাধান তোমাদেরকে বোঝাবো এই চ্যাপ্টার থেকে 100% পরীক্ষায় থাকবে। এখন 100% পরীক্ষায় থাকবে এটা আমি কি করে বলতে পারি, কারণ বিগত বছরগুলোতে যতটা প্রশ্নপত্র আমি দেখেছি বা আমার যত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন তারা মূল্য সংযোজন কর থেকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ পেয়েছেন পরীক্ষায়। তো সকল পরীক্ষায় যদি আসে তাহলে তোমাদেরও আসবে। এখন মূল্য সংযোজন কর এটা নিয়ে কিছু বেসিক আলোচনা করি, তারপর একটা গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান বোঝানো হবে। মূল্য সংযোজন, সংযোজন মানে যুক্ত করা। কর কি এটা তো আমরা জানি। কর দুই ধরনের আমরা জানি, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ করের উদাহরণ হচ্ছে যেমন আয়কর। দেশের একজন নাগরিক যে কোনো আয়ের খাত থেকে যে পরিমাণ আয় করবেন ওই আয়ের উপর সরকারকে যে কর দেওয়াটা বাধ্যতামূলক, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর পরোক্ষ করের একটা উদাহরণ হচ্ছে মূল্য সংযোজন কর, অর্থাৎ কোনো একটা পণ্য যেটা তুমি ক্রয় করো, কারখানায় এটার উৎপাদন হয়, তো উৎপাদন করার পর উৎপাদনকারীরা যে মূল্যটায় বিক্রি করতে চায়, ধরে নিলাম 12 টাকায়, তো এখানে আরও 3 টাকা অতিরিক্ত ভ্যাট যুক্ত করা হয়, কর যুক্ত করা হয়, তাহলে টোটাল মূল্য এটার দাঁড়ায় 15 টাকা। এই 15 টাকার মধ্যে উৎপাদনকারীর মূল্য আছে বা যিনি বিক্রয় করবেন উনি বিক্রি করতে চান 12 টাকায়, আর সরকারকে আরও ভ্যাট দিতে হবে 3 টাকা। মানে সকল পণ্যের সাথে অতিরিক্ত যে ভ্যাটটা যুক্ত থাকে, অতিরিক্ত যে কর যুক্ত থাকে, এটা মূল্য সংযোজন কর। তো এটা পরোক্ষ কর কিভাবে, কারণ কেউ যদি ওই পণ্যটা ক্রয় করে তবেই কিন্তু করের টাকাটা যাচ্ছে, না হলে করের এই টাকা যাচ্ছে না। তো মূল্য সংযোজন কর আমাদের যে ম্যাথের সমাধান করতে হবে, মূলত কারখানায় যে ধরনের প্রোডাক্ট উৎপাদন করা হয় একেবারে বিক্রয় মূল্য নির্ধারণ পর্যন্ত, তো বিক্রয় মূল্যের মধ্যে কী পরিমাণ ভ্যাট যুক্ত আছে আর ওই ভ্যাটের সঠিক হিসাব সরকারকে দেওয়ার জন্য কিভাবে ম্যাথের সমাধান করতে হয় সেটা আমরা জানব। ভ্যাট বাহির করার জন্য এই বিক্রয় মূল্যের টাকা থেকে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের টাকা বিয়োগ করে মূলত ভ্যাটটা বাহির করতে হয়। কেন, কিভাবে, এটা আমরা একটু পরে জানব। মূল্য সংযোজন কর নির্ণয় বিবরণী, এটার আরও একটা নাম আছে, ইংরেজিতে এটাকে বলা হয় কস্ট শিট। এটাতে যে কোনো পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ কিভাবে করতে হবে একেবারে ধারাবাহিকতা সব কিছু দেওয়া আছে। যেমন আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি কারখানাতে প্রোডাক্ট উৎপাদন করার জন্য কি কি লাগে, তুমি উত্তরে বলবে 1 নম্বরে মেটেরিয়াল অথবা কাঁচামাল লাগবে, 2 নম্বরে লেবার অথবা শ্রমিক লাগবে, মানে যারা কাজ করবে, 3 নম্বরে ফ্যাক্টরি ওভারহেড, কারখানা উপরিব্যয় লাগবে। ফ্যাক্টরি ওভারহেড অথবা কারখানা উপরিব্যয় বলতে এখানে যা বোঝানো হয়েছে, যেমন ফ্যাক্টরিতে জ্বালানি খরচের প্রয়োজন, বিদ্যুৎ খরচের প্রয়োজন, ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ক্রয় করা হয় বা ব্যবহার করা হয়। তো ইকুইপমেন্ট ব্যবহার করার কারণে এটা তো স্থায়ী সম্পদের মধ্যে পড়ে, এই স্থায়ী সম্পদ ব্যবহার করার কারণে যে অপচয় হয়, অপচয়টাও কিন্তু ব্যয়ের মধ্যে পড়ে। তো প্রোডাক্ট উৎপাদন করার জন্য এই সকল ব্যয়ের প্রয়োজন। একজন উৎপাদনকারী যে কোনো পণ্যের মূল্য নির্ধারণ করার জন্য সকল ব্যয় আগে যোগ করেন, তারপর উনি কী পরিমাণ প্রফিট করতে চান সেটা যোগ করেন, তারপরে সেলস অথবা বিক্রয় করেন। এটার ধারাবাহিকতা আমি তোমাদের বোঝাই। প্রারম্ভিক কাঁচামাল, মনে করো বছরের প্রথমেই তোমার কাছে কাঁচামাল আছে 5 একক, তুমি নতুন করে আরও কাঁচামাল ক্রয় করেছো 10 একক, তো টোটাল হওয়ার কথা 15 একক। সমাপনী কাঁচামাল, বছরের শেষে পণ্য উৎপাদন করার পরে দেখা গেল তোমার কাছে আছে 3 একক, তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে 12 একক, সেটা কোথায় গেল?
সেটা ব্যবহার হয়ে গেছে, এটাই ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই ধারাবাহিকতায় কী পরিমাণ কাঁচামাল ব্যবহার হয়েছে সেই ব্যয়ের টাকাটা কিন্তু এখানে চলে আসে। এখন এটা কিন্তু টাকায় আমরা লিখব। প্রারম্ভিক কাঁচামাল ধরো 5 টাকার আছে, একটা উদাহরণ দিলাম। কাঁচামাল ক্রয় করা হয়েছে আরও 10 টাকার, টোটাল হলো 15 টাকার। বছরের শেষে দেখা গেল যে 3 টাকার কাঁচামাল বাকি আছে, তো 12 টাকার কাঁচামাল কোথায় গেল? ব্যবহার হয়ে গেছে। এই নিয়মে কিন্তু কাঁচামালের ব্যয়টা এখানে যুক্ত হয়ে যায়। প্রত্যক্ষ মজুরি, শ্রমিকের যে মজুরি, এটা যোগ করলে মুখ্য ব্যয়টা পাওয়া যায়। একসাথে যত কারখানা উপরিব্যয় এখানে আছে সেটা যোগ করে নিতে হয়, তো উৎপাদন ব্যয়টা পাওয়া যায়। প্রারম্ভিক চলতি কার্য যোগ করা হয়, সমাপনী চলতি কার্য এখানে বিয়োগ করা হয়। যদি অঙ্কের মধ্যে থাকে, না থাকলে নাই, উৎপাদিত পণ্যের ব্যয়টা পাওয়া যায়। প্রারম্ভিক তৈরি পণ্য যোগ করা হয়, সমাপনী তৈরি পণ্য বিয়োগ করা হয়, বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। তারপর প্রশাসনিক ও বিক্রয় খরচ, অফিসের মধ্যে আরও কিছু খরচ যেগুলো হয়, এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করলে মোট ব্যয় পাওয়া যায়। তো ধরে নিলাম এখানে মোট ব্যয় হয়েছে 80 টাকা। এখন তুমি বিক্রয় করবে, তো কত প্রফিট? ধরে নাও প্রফিট হবে 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 100 টাকা। অর্থাৎ মোট ব্যয়ের সাথে প্রফিট বা মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। তো এখানে একটা ইকুয়েশন আমরা সাজাতে পারি, সেলস ইকুয়াল টু টোটাল কোস্ট প্লাস প্রফিট। কারণ মোট ব্যয় আর মুনাফা, টোটাল কোস্ট আর প্রফিট দুইটা যোগ করে বিক্রয় মূল্য করা হয়েছে, সেলস করা হয়েছে। তো এই ইকুয়েশনটা আমরা সাজাতে পারি, ঠিক আছে। মূল কথা হচ্ছে আমরা এ অধ্যায়ের ম্যাথের সমাধানটা করব একেবারে বিক্রয় মূল্য পর্যন্তই বাহির করব, কিন্তু এই ধারাবাহিকতায় একটার পরে আরেকটা এখানে যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতায় কিন্তু আমরা ম্যাথের সমাধান করব। কখনো এই প্রারম্ভিক তৈরি পণ্য যেটা প্লাস, এটা আবার এখানে নেওয়া যাবে না। এখানে যে কারখানা উপরিব্যয় আছে এটা আবার এই জায়গায় নিয়ে আসা যাবে না, মানে ধারাবাহিকতা ঠিক থাকতে হবে। তো যেভাবেই হোক ধারাবাহিকতা ঠিক থাকবে এবং এটা তোমাদের মনে রাখতে হবে। এগুলো প্রয়োগ করে একটা ম্যাথের সমাধান এখন তোমাদের বোঝাতে চাই। আচ্ছা, ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। সিগমা লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2025 সালের 31 ডিসেম্বর সমস্ত বছরে উক্ত কোম্পানির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো। আমি একটু বড় করে নিচ্ছি। প্রারম্ভিক কাঁচামাল 2 লক্ষ টাকার আছে, প্রারম্ভিক তৈরি পণ্য 50,000, কাঁচামাল ক্রয় 4 লক্ষ, প্রত্যক্ষ মজুরি 90,000, কারখানা উপরিব্যয় 60,000, কল কবজার অপচয় 40,000। টাকাগুলো দেখে নিও। বিক্রয় খরচ, প্রশাসনিক খরচ, সমাপনী কাঁচামাল, সমাপনী তৈরি পণ্য। কোম্পানি মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপর 25% হারে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। কিছু কোম্পানি এমন আছে যে টোটাল কোস্ট বা টোটাল ব্যয় যা হয়েছে তার 25% বা 20% মুনাফা করতে চায়। আবার কিছু কোম্পানি এমন আছে টোটাল সেলস অথবা বিক্রয় যা হয়েছে তার 25% মুনাফা করতে চায়। টোটাল সেলস এর 25%। এখন টোটাল কোস্টের উপরে এক বিষয়, টোটাল সেলসের উপরে আরেক বিষয়, সমাধান দুই ধরনের। এই জন্য ধারাবাহিক ক্লাসে টোটাল কোস্টের উপর এটাও আমি দেখাবো, তবে আজকের যে ক্লাসে টোটাল সেলসের উপরে আসছে এই সমাধানটা বোঝাবো। মূল্য সংযোজন, যেমন কোম্পানি মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপর 25% হারে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। বিক্রয়ের উপর 25% হারে, যদি বলতো মোট ব্যয়ের উপর তখন এটা সহজ, আর বিক্রয়ের উপর বললে কীভাবে বাইর করতে হয় বেসিকটা জানতে হয়, বেসিকটা বোঝাবো। মূল্য সংযোজন করের হার 15% হলে প্রদেয় ভ্যাটের পরিমাণ কত? তো মূল্য সংযোজন হবে এখানে 15%, যেটা সরকারকে ভ্যাট দিতে হবে, কর দিতে হবে। তো এটা পরিমাণটা বাইর করার জন্য বলা হয়েছে। ওই ধারাবাহিকতায় কিন্তু আমরা যাব। ধারাবাহিকতা এখানে দেখে নাও। প্রথমেই প্রারম্ভিক কাঁচামাল আনতে হয়, তার সাথে কাঁচামাল ক্রয় যোগ করতে হয়, সমাপনী কাঁচামাল বিক্রি করতে হয়, ব্যবহৃত কাঁচামাল ব্যয় আমরা সহজে এখানে পেয়ে যাই। এই যে দেখো বর্তমান অঙ্কের মধ্যে কোথায় গিয়ে আসছে লক্ষ্য করো। এই যে প্রারম্ভিক কাঁচামাল 2 লক্ষ টাকা, তার সাথে কাঁচামাল ক্রয় যোগ করতে হয় 4 লক্ষ টাকা, সমাপনী কাঁচামাল বিক্রি করতে হয় 1,50,000 টাকা বিক্রি করব, তবেই আমরা কি পেয়ে যাব? তবেই আমরা নিয়ম অনুযায়ী ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা এই জায়গাতে পেয়ে যাব। তো দেখো এই টাকাগুলো আমি লিখে নিচ্ছি। প্রারম্ভিক কাঁচামাল 2 লক্ষ টাকা, কাঁচামাল ক্রয় করতে হবে, এখানে ক্রয় করা হয়েছে 4 লক্ষ টাকা,
তাহলে টোটাল হচ্ছে 6 লক্ষ টাকা। সমাপনী কাঁচামালের টাকা আমরা অঙ্কের মধ্যে দেখেছি 1,50,000 টাকা ছিল। তো এটা থেকে 6 লক্ষ থেকে 1,50,000 বিক করলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় 4,50,000 টাকা। যেই পরিমাণ কাঁচামাল ব্যবহার হয়েছে ওই ব্যবহৃত কাঁচামালের ব্যয় 4,50,000 টাকা। এই নিয়মেই কিন্তু আমাদের বাইর করতে হবে। ওকে, পরবর্তী নিয়মটা কি? প্রত্যক্ষ মজুরি যদি তুমি যোগ করে দাও মুখ্য ব্যয় পেয়ে যাবে। প্রত্যক্ষ মজুরি কি আছে? এই যে প্রত্যক্ষ মজুরি 90,000, এটা যোগ করলে আমরা মুখ্য ব্যয়টা পেয়ে যাব। তো 90,000 আমি এখানে বসালাম। এখন আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। তো টোটাল কত হবে? মুখ্য ব্যয় হবে এখানে 5,40,000। পরবর্তী নিয়ম অনুযায়ী কারখানা উপরিব্যয় যোগ করতে হবে, তবেই উৎপাদন ব্যয় এখানে পাওয়া যাবে। কারখানা উপরিব্যয় কোথায় আছে? এই যে কারখানা উপরিব্যয় আসছে 60,000 টাকা। কলকবজার অবচয়, যেটা কারখানাতে স্থায়ী সম্পদের যেই পরিমাণ অবচয় হয় এটা কিন্তু কারখানাতেই খরচ হয়, এই জন্য কারখানা উপরিব্যয় 40,000 টাকা। 60,000 আর 40,000 দুইটা। এরপরে কারখানাতেই ব্যয় হয় এমন কোনো ব্যয় এখানে আর নাই, তাহলে আনার প্রয়োজনে দুইটাই নিয়ে আসো। একটা হচ্ছে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় এটা টাকার পরিমাণ 60,000। কলকবজার অবচয় 40,000, দুইটা যোগ করে 1 লক্ষ। অবশেষে উৎপাদন ব্যয় এখানে পাওয়া যাবে 5,40,000 আর 1 লক্ষ, টোটাল 6,40,000। নিয়ম অনুযায়ী প্রারম্ভিক চলতি কার্য যোগ সমাপনী চলতি কার্য বিয়োগ, কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্য কোনো কিছু নাই, তো না থাকলে নাই, এগুলো আনতে হবে না। প্রারম্ভিক তৈরি পণ্য এটা আছে, যোগ করব সমাপনী তৈরি পণ্য বিয়োগ করব বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা পেয়ে যাব। প্রারম্ভিক তৈরি পণ্য 50,000 টাকা, সমাপনী তৈরি পণ্য 1 লক্ষ টাকা। প্রথমটা যোগ পরেরটা বিয়োগ। প্রারম্ভিক তৈরি পণ্য 50,000 যোগ করো, কত হবে? 6,90,000। সমাপনী তৈরি পণ্য 1 লক্ষ ছিল, তো এটা বিয়োগ করো, বিক্রিত পণ্যের ব্যয় এখানে কত হবে? 5,90,000। এখন অফিসে যে ব্যয়সমূহ হয় নিয়ম অনুযায়ী প্রশাসনিক বিক্রয় খরচ যেগুলো অফিসে হয়ে থাকে সেগুলো আনতে হবে। এই জায়গায় দুইটা ব্যয় আছে, একটা বিক্রয় খরচ 83,000 টাকা, আর একটা প্রশাসনিক খরচ 77,000 টাকা। 83,000, 77,000 এই দুইটা ব্যয় আছে, তো দুইটা ব্যয় আমরা এখানে যোগ করে দিব। প্রশাসনিক খরচ এটার পরিমাণ 77,000, বিক্রয় খরচের পরিমাণ 83,000, দুইটা যোগ করলে এই জায়গায় পাওয়া যাবে মোট ব্যয়ের পরিমাণ 7,50,000। এই দুইটাকে যোগ করো, যোগ করলে হবে 1,60,000। আগের টাকার সাথে 5,90,000 এবং এই 1,60,000 এখানে হবে 7,50,000। 7,50,000। এখন আমরা প্রশ্নটা পড়ি, সবগুলো তো আনা হলো। মোট ব্যয় আমরা পেয়ে গেছি, দেখা গেছে তার সাথে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য পাওয়া যায়। তো মোট ব্যয় যদি হয় 10 টাকা, মুনাফা যদি আরও 2 টাকা করতে চাই তাহলে বিক্রয় করতে হবে 10 এবং 2 12 টাকায় বিক্রয় করতে হবে। তো এখানে বিক্রয় মূল্য সেলস ইকুয়াল টু মোট ব্যয় টোটাল কস্ট 10 টাকা আর মুনাফা প্রফিট হচ্ছে 2 টাকা। এই ইকুয়েশনে আমরা সাজাতে পারি। তো দেখা গেছে এটাকে যদি আমি অন্যভাবে লিখতে চাই, যেমন শুধু প্রফিট প্রয়োজন, তাহলে পি ইকুয়াল টু যে সেলস আছে প্লাস এইটটি, এটা মাইনাস এইটটি করে নিলাম। বিক্রয় থেকে এই টোটাল কোস্ট বিক্রয় করলে প্রফিটটা পাওয়া যায়। এই ইকুয়েশনটা তোমরা ভালো করে বুঝো। বর্তমান অঙ্কের মধ্যে বলা হয়েছে যে মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপর 25% হারে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। আমরা জানি না বর্তমান অঙ্কের মধ্যে বিক্রয় কত, বিক্রয় মূল্য কত, এটা তো দেওয়া নাই, থাকলে সরাসরি বাইর করে নিতাম।
তো যেটা তোমাদের বুঝতে হবে যে বিক্রয় মূল্যের উপর 25% মুনাফা, মানে বিক্রয় মূল্য 100%, তো 25% হচ্ছে মুনাফা। তাহলে তোমরা বলো তো মোট ব্যয় কত? কীভাবে বলতে পারলাম? মোট ব্যয়ের মুনাফা যোগ করেই তো বিক্রয় মূল্য হয়। বিক্রয় মূল্য যেহেতু শতকরা হিসাবে আসি, বিক্রয় মূল্য মানে 100%, ওকে। তাহলে 25% হলো মুনাফা। তো বিক্রয় মূল্য যদি 100% হয়, 25% যদি মুনাফা হয়, তো মোট ব্যয় কত? নিশ্চয়ই 75%। কিন্তু কিভাবে? কারণ 75 এবং এই 25, এই দুইটা যোগ করেই কিন্তু 100 হয়। তাহলে মুনাফা 25%, মোট ব্যয় 75%। কিন্তু আমার এখানে বিক্রয় মূল্য দেওয়া নাই, মোট ব্যয় দেওয়া আছে 7,50,000। তো 7,50,000 টাকা থেকে আমি কি 100%-এর টাকা বাইর করতে পারি? অবশ্যই পারি। কীভাবে? যে 7,50,000 এটা 75% টাকা, তো 75 দ্বারা ভাগ করলে 1%-এর টাকা চলে আসে, তারপর 100 দ্বারা গুণ করলে 100%-এর টাকা চলে আসে। কীরকম দেখো, এখানে আছে 7,50,000। 7,50,000-কে যদি 75 দ্বারা ভাগ করা হয়, তাহলে কত পার্সেন্টের টাকা আসে? 1%-এর টাকা আসে। এখন মুনাফা হচ্ছে 25%, যদি আমি 25 দ্বারা গুণ করি, তখন এখানে 25%-এর টাকাটা চলে আসে। বুঝতে পারছো? এটা যদি 100% হয়, তার 25% যদি মুনাফা হয়, তাহলে আর কোনো কথা নেই, মোট বাই 75%, 75%। এটা 25, এটা 75 হবেই, তো দুইটা যোগ করে 100 হবে। তো যে টাকাটা দেওয়া আছে এটাকে 75%, যেহেতু 75 দ্বারা ভাগ করে 1%-এর টাকা চলে আসে, 25 দ্বারা গুণ করলে 25%-এর টাকাটা চলে আসে। অবশেষে এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে তুমি পাবে 2,50,000। তো আমরা জানি মোট ব্যয় আর মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। ওকে, এখন দুইটা যোগ করে নাও, তবে বিক্রয় মূল্য হবে এখানে 10 লক্ষ টাকা। বুঝতে পারছো? এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য এর 25% মুনাফা 2,50,000, এটা তো এমনিতে 25%। 75% হচ্ছে 7,50,000 মোট ব্যয়। এতটুকু আমরা সহজে বুঝতে পারলাম। তো এখন বেটের পরিমাণ যেটা বাইর করার জন্য বলা হয়েছে, 15% হলে বেট বাইর করার নিয়মটা কি? বেট বাইর করার নিয়ম হচ্ছে এই বিক্রয় মূল্যের উপরে 15% বেট ধরা হবে, ডিরেক্ট 15%। এটা অতিরিক্ত বেট বাইর করা হবে। তবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের ক্ষেত্রে এই 4,50,000-এর মধ্যে এটার কাজ হচ্ছে যে 15 দ্বারা গুণ হবে, 115 দ্বারা ভাগ হবে। কারণ এই কাঁচামালের ব্যয়ের মধ্যে অলরেডি বেট অন্তর্ভুক্ত, কাঁচামালটা কিন্তু তারা ক্রয় করে আনছে। মানে যে ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করা হয় না কেন, কাঁচামাল তারা ক্রয় করে আনছে অলরেডি, এটার মধ্যে বেট অন্তর্ভুক্ত আছে। তো অন্তর্ভুক্ত থাকলে যারা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ বেটের ক্লাসগুলো করেছেন তারা জানেন, অন্তর্ভুক্ত থাকলে, ইনক্লুডিং বা উইথ থাকলে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ করতে হয়। আর যদি নতুন করে যোগ করতে হয়, যেমন বিক্রয় মূল্যের সাথে আমরা নতুন করে 15% যোগ করব, ডিরেক্ট 15% বাইর করব। আর এটা থেকে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এটাতে অলরেডি বেট অন্তর্ভুক্ত আছে, এই কারণে বিক করা হয় এই 4,50,000। এই যে কাঁচামালটা ক্রয় করে আনা হয়েছে, তো এটা কি বেট সারা কি ক্রয় করে আনা হয়েছে, নাকি বেটটা অলরেডি অন্তর্ভুক্ত আছে? এখানে অলরেডি এখানে অন্তর্ভুক্ত আছে, যার কারণে আমাদের এখানে করণীয় হচ্ছে যে টোটাল 10 লক্ষের মধ্যে এটা, এখানেও কিন্তু কাঁচামালের ব্যয় আছে। তো বিক্রয় মূল্য, এটার মধ্যে কাঁচামালের ব্যয় আছে, ডিরেক্ট 15% বাইর করলাম, এখানে বোঝাই বিক্রয় মূল্যের উপর বেট। বিক্রয় মূল্য আমরা পেয়েছি 10 লক্ষ, বেট 15%, ডিরেক্ট এখানে হবে 1,50,000। ব্যবহৃত কাঁচামালের উপর বেট কেন বিক করা হবে? ব্যবহৃত কাঁচামাল কোথায় আছে? 4,50,000। এই 10 লক্ষ টাকার মধ্যে তো বিক্রয় মূল্যের মধ্যে ব্যবহৃত কাঁচামাল 4,50,000 অলরেডি আছে, কিন্তু এই টাকাটার বেট আমাকে বিক করতে হবে। কেন করতে হবে? কারণ কাঁচামালটা যখন ক্রয় করা হয়েছে, যারা আমার কাছে বিক্রয় করেছে, তারা কিন্তু অলরেডি বেট এখানে যুক্ত করে দিয়েছে, নতুন করে এটার বেট আমাকে আর দিতে হচ্ছে না, যার কারণে এই 4,50,000-এর মধ্যে বেট অন্তর্ভুক্ত আছে। তো এই জন্য অন্তর্ভুক্ত থাকলে তখন নিয়মটা হচ্ছে 4,50,000 115 দ্বারা ভাগ, 15 দ্বারা গুণ, তো টাকার পরিমাণ কত হবে? 58,696।
প্রতিদিন মূল্য সংযোজন করে এখন পর্যন্ত ওই ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারকে যে পরিমাণ ভ্যাট দিতে হবে এটা হচ্ছে 91,304 টাকা। এই তো গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছেন। পেইড ব্যাচে যারা যুক্ত হবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আর যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছেন তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দেন তারাও যেন পেইড ব্যাচে যুক্ত হয়।